আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফারিয়া শারমিন। বৈশ্বিক ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের অবস্থান ৭৬তম। বৃহস্পতিবার বৈশ্বিক ক্ষুধা সূচক GHI এই তালিকা প্রকাশ করে। এই বছরের সূচকে দেখা যায় পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের অবস্থান ৯২তম আর ভারতের অবস্থান ১০১তম। বাংলাদেশের স্কোর হচ্ছে ১৯.১, পাকিস্তানের ২৪.৭ আর ভারতের ২৭.৫। ২০২১ সালে বিশ্বের ১১৬ দেশের ওপর সমীক্ষা চালিয়েছে বৈশ্বিক ক্ষুধা সূচক GHI। এতে বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়েছে। ২০২০ সালে ১০৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এক বছরের জন্য স্বামীর বাড়ি কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। ঢাকের বাদ্য বিদায় জানানো হয় দেবীকে। তবে করোনার কারণে এবারও রাজধানীতে বিজয়া দশমীতে শোভাযাত্রা আর সিঁদুর খেলা হয়নি। তবে ঢাকার বাইরে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। বিস্তারিত সাদিয়া কানিসের রিপোর্টে। ষষ্ঠী তিথিতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানিয়ে সূচনা হয় দুর্গা উৎসবের। দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গাপূজা। এর আগে ঢাকেশ্বরী মন্দিরে দর্পণ আর ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দশমীর আনুষ্ঠানিকতা। ভক্তদের মনে বেজে ওঠে দেবী বিদায়ের সুর। করোনার কারণে এবারও রাজধানীতে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা হয়নি। তবে প্রতিমার চরণে সিঁদুর অর্পণ করা হয়। আর আজকে উনি চলে যাচ্ছেন, মনটা অনেক খারাপ যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তারপর ওনার দেখা পাবো। কয়েকদিন খুব ভালো পূজা কাটালাম, অনেক আনন্দ করলাম, কিন্তু যে আজকে দেবী মা দুর্গা চলে যাচ্ছে আর তো পূজা দেখতে পারলাম না। বিদায় বেলাটা একটু কষ্টের, মাকে তো কেউ যাইতে দিতে চায় না। এটা মাকে বিদায় দেওয়া মানে চিরকালের জন্য মাকে বিদায় দেওয়া না, আমরা সামনের বছর আবার মাকে ফিরে পাবো। বিজয়া দশমীর দিনে ভক্তকুলের কামনা ছিল দুর্গতি নাশিনী দুর্গা পৃথিবী থেকে নিয়ে যাবেন করোনা সহ সব জরা আর অনাচার, দিয়ে যাবেন আশীর্বাদ। দেবী এবার মর্তে এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর কৈলাসে বিদায় নিলেন দোলাই করে। দেশ ও দশকে সবাইকে যেন ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই হয়েছে এবং সেই শুভ শক্তির লড়াইয়ে অপশক্তি নির্মূল হয়ে গেছে। ধর্মীয় সম্প্রীতি নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। পরিকল্পিতভাবে বাড়িঘর এবং দেবালয়ে এই হামলাগুলো হয়েছে। বিশ্বের কোথাও নাই একটি ফেস্টিভিটি, একটা বৃহৎ একটা সম্প্রদায়ের ফেস্টিভিটির দিনে এমন ধরনের অপকর্ম হতে পারে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা মেনে শেষ হয় 5 দিনব্যাপী শারদ উৎসবের। শান্তি সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক পৃথিবী, মানুষের মাঝে জাগুক শুভ চিন্তা, ধরণী হোক সভ্য সুন্দর। দেবী বিদায়ে এই প্রার্থনায় ভক্তরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, প্রতিমা বিসর্জনের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তো শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তো এই মুহূর্তে নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের সর্বশেষ কি অবস্থা দেখছেন? এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে জানাবেন। নারায়ণগঞ্জ শহরের দেবী এনে বিসর্জন করা হবে। এ পর্যন্ত 10টি দেবী বিসর্জন করা হয়েছে। জায়েদুল আলম জানিয়েছেন জেলায় মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও কোনো রকম কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তারা বলেছেন যে নারায়ণগঞ্জ সম্প্রীতি শহর তা আবারও প্রমাণ করছে। আপনি জানেন যে মহালয়ের মধ্যে আগাম বার্তা দিয়ে মহাষষ্ঠীর সময় মা দুর্গার আগমন ঘটে এই ধরণীতে। তিনি এসেছিলেন ঘোটকে চড়ে। আজ মহাদশমীর দিন তিনি চলে যাচ্ছেন আপন নিবাস কৈলাসে দোলায় চলে। দেবী ভক্তদের যারা আছেন তাদের প্রার্থনা মা এসে যেন এই দুনিয়ার দোষীগুলোকে রোধ করে যায়, সে সাথে মহামারী করোনা থেকে রক্ষা পায় সারা বিশ্ববাসী, এমনটাই প্রার্থনা মন্দিরে মন্দিরে। তবে
মায়ের বিদায়ের বেলায় মন্দিরে এবং মণ্ডপে ভক্তদের মাঝে কিছুটা করুণ সুর দেখা গেছে। তো এই ছিল নারায়ণগঞ্জের দুর্গাপূজা নিয়ে সর্বশেষ। ফারিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। আবারও পূর্ণরূপে ফিরে বিএনপি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ধামাচাপা দিতে সরকারি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর কুমিল্লার সহিংসতার ঘটনায় ব্যর্থতার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে জানিয়েছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। যুগ যুগ ধরে এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন জাতি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছে। এরই মাঝে কিছু দুষ্কৃতিকারী সমাজের বিভেদ সৃষ্টির চেষ্টা করে। কুমিল্লার ঘটনায় আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির মদতেই সহিংসতা হয়েছে। সেই পুরনো রূপে বিএনপি আবারও ফিরে আসছে। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনায় বিএনপির বক্তব্য অনেকটা ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না এর মতো। তাই তারা নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে এবং তাদের সহযোগিতার অভিযোগ পাওয়া যাচ্ছে। মিন্টু রোডের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো সহিংসতা মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। স্বাভাবিকভাবে জনগণ এটা মনে করে যে তারা আজকে এরকম ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগানোর জন্য এই ঘটনাটার পিছনে ইন্ধন যোগাইছেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনগণের নজর এড়াতেই কুমিল্লায় পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। শেখ হাসিনা আজকে লাগামহীনভাবে তিনি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছেন, কারণ তার লোকরা, তার সিন্ডিকেট, তাদের দুই পকেট যেন স্ফীত হয়, ভারী হয়ে যায়। তো এইটার থেকে মানুষের দৃষ্টি তো সরাতে হবে। এই সরানোর জন্যই কুমিল্লার ঘটনা হয়েছে। শেখ হাসিনার আমলে আমরা দেখলাম এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এই ঘটনাগুলো। ঘটনার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকারকে তার দায়িত্ব নিয়ে এটাকে আর যে না হবে না তার গ্যারান্টি দরকার। এই জাতীয় সরকারের এটা চরম ব্যর্থতা। সরকার এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। রায়হান শোভন, RTV, ঢাকা। সাক্ষীর অভাবে নিষ্পত্তি হয় না বেশিরভাগ সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের মামলা, আর বিচার না হওয়ায় বরাবরই ঘটছে এমন ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, সাক্ষী সুরক্ষা আইন, সংখ্যালঘু সুরক্ষা আইন করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে এসব অপকর্ম বন্ধ হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। শরীয়ত খানের রিপোর্ট। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনে বাঙালি জাতি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা ধনী গরিব কোনো ধরনের ভেদাভেদ ছিল না সেদিন। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে একটি চক্র, তবে বারবারই ব্যর্থ হয়েছে তারা। সম্প্রতি কুমিল্লার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন সরকার প্রধান। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এবার আলেম সমাজকেও পাশে পেয়েছে সরকার। এসব ঘটনা উস্কানিমূলক বলে মনে করেন তারা, তাই কোনো ধরনের কর্মসূচি দেয়নি হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, ইউনাইটেড ইসলামী পার্টি সহ অন্যান্য সংগঠনগুলো। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে গণফোরাম, বিএনপি সহ সব রাজনৈতিক দলও। সবার দাবি যখন এক, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারা করছে এ ধরনের অপকর্ম? তাদের স্বার্থই বা কি? কেনই বা ঘটছে এমন ঘটনা? কুমিল্লার ঘটনায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কয়জন শাস্তি পাবে এই নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ এই ধরনের মামলাগুলোতে সাক্ষী পাওয়া যায় না। এই জন্য আমরা সাক্ষী সুরক্ষা আইনের কথা বলেছি। অন্য মামলায় সাক্ষী আসলে মামলায় কেন আসবে না, এবং এই সাক্ষী নিয়ে আসার দায়িত্ব কার? প্রসিকিউশনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। সব ধরনের নিরাপত্তা দিতে হবে। দুঃখজনকভাবে বাংলাদেশে কিন্তু কোনো সাক্ষী নিরাপত্তা, উইটনেস প্রোটেকশন ল নেই, যেটা ইংল্যান্ডে রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে বাংলাদেশ, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। এর পেছনে অন্য ধরনের কোনো রাজনীতি থাকতে পারে বা কোনো উদ্দেশ্য থাকতে পারে। ফলে সবাইকে সহনশীলভাবে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব নিয়ে তদন্ত করতে হবে এবং প্রকৃত দোষী ব্যক্তিদেরকে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না, তাদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শাস্তি নিশ্চিত করে কার্যকর করতে হবে। এটা বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের মাথায় রাখতে হবে, একইভাবে ভারতের হিন্দু মৌলবাদীদের মাথায় রাখতে হবে তারা যদি এমন কিছু করবে না যাতে এখানে হিন্দুরা আক্রান্ত হয়। এটা একটা সমন্বিত প্রচেষ্টা দরকার, সরকারকে, নাগরিক সমাজকে সমন্বিতভাবে একটা পরিকল্পনা করতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। না, এটা সমন্বিত প্রচেষ্টা দরকার, এটা উপমহাদেশে একটা সমন্বিত ভাবে করতে হবে। বাংলাদেশ হবে সবার, সব ধর্ম ও বর্ণের মানুষ এখানে সমান অধিকার নিয়ে বাস করবে, আর এই সেতুবন্ধন তৈরি করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। শরীয়ত খান, RTV, ঢাকা। দাম বেড়ে ইতিহাস সৃষ্টি করছে মুরগি। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 70 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকায়, আর একদিনের ব্যবধানে সোনালী মুরগিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 350 টাকায়। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমলেও দেশের বাজারে কেজিতে বেড়েছে 1 থেকে 3 টাকা। দাম ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন তেলের, কিছুটা কম ফের 5 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সেলিম মালিকের রিপোর্ট। গেল 2 সপ্তাহ আগেও 1 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি বিক্রি হতো 120 টাকায়। গেল সপ্তাহে 50 টাকা বেড়ে দাম দাঁড়ায় 170 টাকায়। গতকাল পর্যন্ত এই দামে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্যদিকে মাত্র একদিনের ব্যবধানে 50 টাকা বেড়েছে সোনালী মুরগিতেও। এক সপ্তাহ আগেও আমি সোনালী মুরগি কিনছি 200 সামথিংয়ে, কিন্তু আজকে 350 টাকা সোনালী মুরগির দাম। মানে আমাদের আসলে বেঁচে থাকাটা এখন ইম্পর্টেন্ট। আধারের অনেক দাম বাইরে গেছে, আধার না পায় ছোট ছোট যারা খামারি ছিল তারা নিঃস্ব হয়ে গেছে গা। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে গড়ে 25%, অথচ বিপরীত চিত্র দেশের বাজারে। 28 চালটা আগে বিক্রি করছি 45 টাকা, এখন 46 টাকা। স্বর্ণা চালটা আগে বিক্রি করছি মনে করেন 43-44 টাকা, এখন 45 থেকে 46 টাকা। নদীতে ইলিশ ধরা বন্ধ, তাই চাপ বেড়েছে অন্যান্য মাছের ওপর। রুই মাছ ছিল 5 কেজির উপরে 500, 450, এই সপ্তাহে 600। বাইক মাছ 1000 টাকা কেজি, এই যে দেখেন কত বড় বাইক। এরপরে চিতল মাছ 700 টাকা কেজি। বোতল জাতের পর এবার খোলা সয়াবিন তেলের দাম বাড়ল প্রায় 20 টাকা। 25 টাকা বেড়েছে ভারতীয় ডালের দাম। সয়াবিন তেল এক নাম্বারটা ছিল আগে 130 থেকে 35 টাকা কেজি, আর এখন বর্তমান আমরা 152 থেকে 55 টাকা কেজি লুজ। ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে পেঁয়াজের বাজার। বাড়তি দামে বিক্রি হচ্ছে আগাম শীতকালীন সবজি। পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, মাঝখানে ওই পেঁয়াজ বাইরে হয়েছে 80 টাকা কেজি, ওইখানটা আবার কমে হয়েছে 65 টাকা কেজি, আবার আজকের বাজার 70 টাকা। টমেটো আগে বিক্রি করছি 80 টাকা 90 টাকা, এখন 130 টাকা 140 টাকা। গাজর বেচছি 80 টাকা 70 টাকা 80 টাকা কেজি, এখন গাজর বিক্রি করতে 120 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ছাগলের মাংস। সেলিম মালিক, RTV, ঢাকা। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও বেড়েই চলেছে দাম। বাজার তদারকি কিংবা নজরদারিতে সরকারের কোনো উদ্যোগই কাজে আসছে না। বিশ্লেষকরা বলছেন, পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টিতে গড়ে উঠেছে অবৈধ সিন্ডিকেট। কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। নিত্যপণ্যের দামের সংকট নিয়ে এমনটি অতীতে আর দেখা মেলেনি। দেশ কিংবা আন্তর্জাতিক বাজারে নেই কোনো অস্থিরতা, তারপরও পণ্যের দাম ছুটছে লাগাম ছাড়া। সরকারি হিসাবে দেশে প্রতি মাসে পেঁয়াজের চাহিদা 2 লাখ টনের কিছু বেশি। বর্তমানে মজুদ আছে 6 লাখ টন। প্রায় 1.5 লাখ টনের বিপরীতে চিনি মজুদ আছে 5.5 লাখ টন। প্রতি মাসে ভোজ্য তেলের চাহিদা 1,66,000 টন, আছে 6,05,000 টন। এরপরও বাজারে মূল্যের দাপটে অস্থির মানুষ। বাড়ছে মনে করেন কেজিতে 5 টাকা, 60 টাকা, 10 টাকা, কমছে হয়তো 1 টাকা বা 2 টাকা। 7,000 টাকা বেতন, এই 2300 টাকা 2400 টাকা বস্তা চাউল কিনে, 60 টাকা কেজি ভেন্ডি কিনে, পটল কিনে খাওয়া আমাদের পক্ষে খুব অসম্ভব। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে পণ্য সরবরাহ করছেন তারা। আমরা বেশি দামে কিনে নিয়ে আসছি, তাই আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করেছি, আপনারা আমাদের ডিউটি কমাই দেন, দেন প্রোডাক্টের প্রাইস অটোমেটিক কমে যাবে। তবে বিশ্লেষকদের দাবি, সরকারের নজরদারিকেও ফাঁকি দিচ্ছে ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট। সরকারের যে বাজার তদারকি, সে বাজার তদারকিটা আসলে ঠিক মতো হচ্ছে না। মাঠে যদি সেভাবে তাদেরকে দেখা যেত, তাহলে হয়তো আজকে যে বিভিন্ন জায়গায় মজুদ করে রেখেছে তারা সরবরাহ লাইনে বিঘ্ন ঘটাচ্ছে। আজকে যে বাজারে বিভিন্ন পণ্যের
দাম হু হু করে বাড়ছে, এসবগুলো তারই প্রতিফলন। সারা বছর পণ্যের দাম সহনীয় রাখতে 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও বাংলাদেশে যাতে এই কৃষি পণ্যগুলোর দাম না বাড়ে, এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় এখন সমন্বিতভাবে কাজ করছেন। এদিকে বাজার মূল্যের চেয়ে 30 থেকে 50 টাকা কম দামে পণ্য বিক্রি করছে সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবি। আমরা দরিদ্র মানুষ নিতে আমাদের ভালো লাগতেছে, একটু উপকার হচ্ছে। তো ডাল, তেল, চিনি, পেঁয়াজ সবই নিয়ে আসছি। শুধু রাজধানী নয়, টিসিবির এই কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি ভোক্তাদের। সেলিম মালিক, RTV, ঢাকা। মাগুরা সদরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে 4 জন এবং আহত কমপক্ষে 10 জন। বিকেলে উপজেলার জগদল গ্রামে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, নির্বাচনী আধিপত্য বিস্তার নিয়ে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর এদের 4 জনের মৃত্যু হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের তদন্ত টিম রয়েছে এবং যারা এই অন্যায়কারী অপরাধী তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তারে করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রায় 11 ঘন্টা পর মোবাইল ফোনে 3G ও 4G ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার বিকেল 4টার পর এই সেবা পেতে শুরু করে গ্রাহকরা। শুক্রবার ভোর 5টা থেকে দেশব্যাপী মোবাইল ফোনে 3G ও 4G ইন্টারনেট সেবা বন্ধ ছিল, তবে ব্রডব্যান্ড ও মোবাইল ফোনের 2G ইন্টারনেট সচল ছিল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে 3G ও 4G ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। শনাক্তের পর সেটি সরিয়ে তোলা হয়েছে। মোবাইলেও 2G ইউজ করা যায়, বাট 3G 4G ইউজ করা যায় না। এবং যদি স্পেসিফিক বলি আমি, তাহলে ধরেন ছবি, ভিডিও এগুলোর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হচ্ছে। টেক্সটের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাও আমরা মোটামুটি ভাবে যেহেতু আমরা শনাক্ত করতে পেরেছি, আপনি জনগণকে আশ্বস্ত করতে পারেন যে আমরা আজকে দিনের মধ্যেই আশা করি এটা স্বাভাবিক অবস্থার ভিতরে নিয়ে যেতে পারবো। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সরকার রেলপথকে সচল করতে 56টি স্টেশনকে আধুনিকায়ন করার কাজ শুরু করেছে। সকালে নেত্রকোনা রেল স্টেশনে প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে একসময় 3000 কিলোমিটার রেলপথ ছিল, কিন্তু বিএনপি এবং এরশাদ সরকারের আমলে এই রেলপথ ধ্বংস করে দেওয়া হয়। বর্তমানে সরকার তা সচল করতে নানা উদ্যোগ নিয়েছে। রেলওয়ে মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। গেল 24 ঘন্টায় দেশে করোনায় 9 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,739 জনে। গেল একদিনে শনাক্ত হয়েছে 396 জন। শনাক্তের হার 2.09%। এ পর্যন্ত মোট শনাক্ত 15,64,415 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 15ই অক্টোবর পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। এ নিয়ে থাকছে বিশেষ রিপোর্ট। উদ্যোগে সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ গড়ে তোলার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে লাইফবয়ের পক্ষ থেকে বিশ্বব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনলাইনে আয়োজন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্লাসরুম। এর মাধ্যমে আরও একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে লাইফবয়। এখন পর্যন্ত দেশের 1,10,00,000-এরও বেশি শিশুকে হাত ধোয়া শিখিয়েছে লাইফবয়। এই নিয়ে বিস্তারিত রিপোর্ট জানাবেন আতিকা রহমান। শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়তে নানা রকম উদ্যোগ নিয়েছে লাইফবয়। শিশুরা যাতে ছোটবেলা থেকে এইচ ফর হ্যান্ড ওয়াশিং এবং হাতে হাত ধোয়া শিখে, এজন্য অনলাইন ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। সারা দেশে 700 স্কুলে শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লাইফবয়ের এই হাত ধোয়ার প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাত ধোয়ার মধ্য দিয়ে শিশুদের সুস্থতা নিশ্চিত হোক।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে ভালোভাবে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। লাইফ বয় ও ব্র্যাকের সহযোগিতায় এবছর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী শিশুদের হাত ধোয়া শেখানোর কার্যক্রম। এই আয়োজনের আওতায় দেশব্যাপী বিভিন্ন স্কুলে প্রায় 3.5 লাখ শিশুকে হাত ধোয়া শেখানো এবং লাইফ বয় হ্যান্ড ওয়াশ বিতরণ করা হবে। শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে দেশের বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। সাবান দিয়ে হাত ধোয়া একটি জীবন রক্ষাকারী অভ্যাস, যা ডায়রিয়া, নিউমোনিয়া এবং কোভিড-19 মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়া রোধে সহায়তা করে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিশুদের হাত ধোয়ার অভ্যাস আরও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে লাইফ বয় ও ব্র্যাক আয়োজন করেছে এই স্কুল কর্মসূচি। সঠিক উপায়ে হাত ধোয়া পরিচ্ছন্ন থাকার বিষয়ে শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। উন্নত স্বাস্থ্যবিধি চর্চার জন্য বিদ্যালয়ের সকল ল্যাট্রিন, ওয়াটার পয়েন্ট, ক্লাসরুম ও স্কুল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখিব। শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। তো তোমাদের জন্য যে আজকের আয়োজন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সেটির যে ফলাফল সেটা আরো কয়েক জেনারেশন ধরে সেটা ভোগ করবে। তোমরা যে জন্য এখানে আসছো, বিশ্ব হাত ধোয়া দিবসে যে হাত ধোয়ার যে গুরুত্ব সেটি তোমরা নিজে জানবে। তোমাদের হয়তো বা এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারাও জানাবেন। হাত সবসময় পরিষ্কার রাখতে হয়। প্রতিনিয়ত আমরা এই হাত ধোয়ার প্র্যাকটিস করতে হচ্ছে। শুধু কি কারণে? আমাদের সুরক্ষা বজায় রাখার জন্য। আমি সুস্থ থাকবো, আমার ফ্যামিলি সুস্থ থাকবে, সকলের সুরক্ষার জন্যই আমার এই হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে। তোমাদের বাড়িতে যারা আছে, যারা এখানে আসার সুযোগ পায়নি, তাদেরকে তোমরা শেখানোর ব্যবস্থা করবে, তোমরা তাদের প্রতিনিধি হিসাবে কাজ করবে। এছাড়াও গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে উপলক্ষে এইচ ফর হ্যান্ড ওয়াশিং এবং হাতে হাত ধোয়া প্রাথমিক শিক্ষায় যোগ করার প্রস্তাব করছে লাইফ বয়। আতিকা রহমান, RTV, ঢাকা। কুমিল্লার ঘটনা যারা ঘটিয়েছেন তাদের নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্ত চলছে, কি ঘটেছে, কারা ঘটিয়েছে জানার জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল গোল্ড কাপ অনূর্ধ্ব 18 ফুটবল টুর্নামেন্ট 2021-এর সমাপনী অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টে টাই ব্রেকারে 4-2 গোলে তেজগাঁও থানাকে হারিয়েছে ওয়ারী থানা। চট্টগ্রামের মোহাম্মদপুরে একটি আবাসিক এলাকার বাসা থেকে মা ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। 999-এ ফোন পেয়ে শুক্রবার সকাল 10টায় চট্টগ্রামের মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকার 4তলা বাসা থেকে মা ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মা সুমিতা খাতুন ও 2.5 বছরের ছেলে শানের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল, আর 7 বছরের মেয়ে মুনের মরদেহ ছিল বিছানায়। তার গলায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। স্বামীকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি যে আসলে এই ঘটনাটার কারণ কি। সে এখন পর্যন্ত যেটা বলেছে, গতকাল রাত 9টায় সে ঘরে এসে সে মনে করছে যে ঘর তালা দিয়ে তারা কোথাও চলে গেছে। নিহতের স্বামী সোহেল রানা জানান, বৃহস্পতিবার রাতে 2 বার অনেক ডাকাডাকির পরও বাসার দরজা না খোলায় স্ত্রী রাগ হয়েছে ভেবে বাইরে চলে যান তিনি। শুক্রবার সকালেও দরজা বন্ধ পেয়ে বাড়ির দারোয়ান এবং প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে মরদেহ দেখতে পান। তেমন কোনো সমস্যা নাই, আর্থিক দিক দিয়েও কোনো সমস্যা নাই, বাড়িতেও কোনো সমস্যা নাই। প্রায় সময় দেখতাম যে ভদ্রমহিলা বাচ্চা নিয়ে নিচে যাইতো পানি আনতে, কখনো আমি এই ধরনের দেখিনি ভাই, ওনারও এবং কোনো দ্বন্দ্ব আমার চোখে পড়েনি আসলে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রহস্যজনক এই মৃত্যুর কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাসা থেকে 3 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নুসরাত জাহান সিন্ধি, RTV। লালমনিরহাটে 121 একর সমতল ভূমিতে চা চাষ করে লাভবান হয়েছেন 82 জন কৃষক। বাংলাদেশ চা বোর্ডের সার্বিক সহযোগিতায় এমন সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরাও। তবে জেলায় চা প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু না থাকায় হতাশায় চাষিরা। লালমনিরহাট থেকে স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে।
2007 সালে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রথমে 1 একর সমতল ভূমিতে ব্যক্তি উদ্যোগে চা চাষ শুরু করেন শাহনারা বেগম সোমা ও ফেরদৌস আলম দম্পতি। তাদের দেখে জেলার অনেক কৃষক চা চাষে উদ্বুদ্ধ হন। তবে 2015 সাল থেকে চা বোর্ডের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় কৃষকরা চা চাষ আরও প্রসারিত করেন। প্রতি মাসে গড়ে 1 একর জমি থেকে কৃষকরা 1500 কেজি গ্রিন চা পাতা সংগ্রহ করতে পারছেন। কিন্তু স্থানীয়ভাবে কোনো চা প্রসেসিং ফ্যাক্টরি না থাকায় তাদের উৎপাদিত চা পাতা বিক্রি করতে হচ্ছে 150 কিলোমিটার দূরে পঞ্চগড় জেলায়। এতে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। চা যদি লাগায় আপনার, তাহলে এটা কন্টিনিউয়াসলি 60 থেকে 70 ইয়ার্স ভোগ করতে পারবে। যতগুলো জমি আছে, আমি 4-5 বিঘা জমি সব আমি চা বাগান করবো। লালমনিরহাট থেকে পঞ্চগড়ে নিয়ে যেতে সময় লাগে 4 ঘন্টা। এতে আমাদের কাঁচা পাতার গুণগত মান নষ্ট হতে থাকে। লালমনিরহাটের হাতীবান্ধায় 2016 সালে একটি চা প্রসেসিং ফ্যাক্টরি চালু হলেও বৈদ্যুতিক সমস্যার কারণে আজও সেটি সচল রাখতে পারছেন না উদ্যোক্তারা। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে অনেকদিন থেকে পড়ে আছে। যেহেতু 5 কোটি টাকার মতো মেশিন আছে, সিলেট থেকে দক্ষ লোকজন নিয়ে এসে আমাকে প্রতি মাসে এই মেশিনগুলোকে সচল রাখার জন্য 2.5-3 লক্ষ টাকা আমার জরিমানার মতো ক্ষতি হচ্ছে। জেলায় চা প্রসেসিং ফ্যাক্টরি চালু হলে কৃষকরা চা চাষে আরও বেশি উৎসাহিত হবেন বললেন বাংলাদেশ চা বোর্ড। এখানে স্থানীয়ভাবে যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরিটা চালু হলে তাহলে স্থানীয়ভাবে যে সবুজ পাতাগুলো উৎপাদিত হচ্ছে তা ওই ফ্যাক্টরিতেই প্রসেস করতে পারবে। ভবিষ্যতে লালমনিরহাটের অর্থনীতি চা চাষের উপর নির্ভর করবে এমন স্বপ্নই দেখছে বাংলাদেশ চা বোর্ড। শাহাবুদ্দিন শিহাব, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের ইমাম বারগাহ শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে 32 জন নিহত এবং 53 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। শুক্রবার কান্দাহারের ওই মসজিদে যখন জুমার নামাজ চলছিল সে সময় মসজিদের ভেতরে এই বোমা বিস্ফোরণ ঘটে। হামলাটি আত্মঘাতী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। গেল শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিল 46 জন। কুন্দুজের মসজিদটিও ছিল শিয়া মসজিদ। যুব সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে 42 রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দল। 32 রানে 3 উইকেট হারালেও ধাক্কা সামলে 9 উইকেটে 228 রান তোলে লঙ্কান চুপারা। সর্বোচ্চ 67 রান করেন পবন পাতিরাজ। রবিন ডি সিলভা 29 ও সাদিশা রাজা পক্ষ করেন 28 রান। সফরকারীদের পক্ষে রিপন মণ্ডল 3টি ও আশিকুর জামান নেন 2টি উইকেট। জবাবে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার যুবারা। 22 বল বাকি থাকতে অল আউট হয় 186 রানে। সর্বোচ্চ 86 রান করেন আইজ মোল্লা। লঙ্কানদের পক্ষে 4টি উইকেট নেন ট্রিবিন ম্যাথুস। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।